তার আগের দিন রাতে একটু দেখে রাখলাম। এরকম না, তোমরা কিন্তু এখন বাসার মধ্যে আছো, তার মানে ছুটিতে না, এখন বাসার 1 বছর তো ছুটি কাটিয়ে ফেলছো, 1 বছরের বেশি হয়ে গেছে। তো এখন কিন্তু বাসায় পড়ার একটা, যেভাবে স্কুল কলেজে বাসায় পড়াশোনার একটা পরিবেশ ক্রিয়েট করছিলা, ওরকম এখন বাসায় একটা পড়াশোনার মানে পরিবেশ করতে হবে, কিছু করার নাই। কারণ ইউনিভার্সিটিতে এসে তো তোমাদের এক্সাম একদম ডাবল ডাবল এক্সাম দিতে হবে ওই আগের ম্যাম রোজার সেমিস্টার। মধ্যেও কি ক্লাস হবে? হ্যাঁ, রোজার মধ্যেও কি ক্লাস হবে? আচ্ছা, রোজার মধ্যে ক্লাস বলতে রোজার মধ্যে তো এমনি মেইনলি ক্লাস হয়। তো যদি ক্লাস শেষ হয়ে যায়, আমাদের সেমিস্টারের ক্লাস যদি শেষ হয়ে যায়, আমি চেষ্টা করবো রোজার আগে শেষ করে দেওয়ার জন্য, যদি পারি। তাহলে তো হচ্ছে রোজার মধ্যে ক্লাস হবে না। আর হচ্ছে, আর এটা স্যারদের উপর ডিপেন্ড করে, স্যাররা তো যদি কোর্স কমপ্লিট না হয় তাহলে তো রোজার মধ্যে কন্টিনিউ করবে অবশ্যই, আমার মনে হয়। না হলে তো একদম ঈদের পরে এই ক্লাস নিতে হবে। এখন জানি না কে কিভাবে ক্লাস মানে শেষ করবে বা করবে কিনা, আমি জানি না। বাট আমি চেষ্টা করবো রোজার আগেই হয়তো বা একটা দুইটা ক্লাস থাকলে আমি রোজার মধ্যে নিব, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা করবো শেষ করার জন্য, কারণ জি ম্যাম। আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি, এটা শেষ করলে আরেকটা চ্যাপ্টার থাকবে, ওটা শেষ করলে আমাদের মানে আমার সাথে তোমাদের কোর্স শেষ, ঠিক আছে। স্যাররা তো শেষ করে দিছে, তাহলে আমার এই সাবজেক্টের সবগুলা মানে কোর্সই কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জি ম্যাম। পড়াশোনা আসি নাকি? সবাই একটু পড়াশোনা করো, ঠিক আছে। তোমাদের প্রয়োজনেই পড়াশোনা করতে হবে। এখন এই অনেক তো হচ্ছে আরাম করছো, বাসায় থাকছো, এখন একটু কষ্ট করে হলেও একটু পড়াশোনা করো। আর হচ্ছে মানে এখন কি করবা, কিছু করার নাই, ঠিক আছে। আর কত শুয়ে বসে থেকে তো অনেক কাটাইছো, ভ্যাকেশন অনেক গেছে, এখন একটু কষ্ট করো, পড়াশোনা করো, ক্লাস গুলা ঠিক মতো করো। যে না, একটু খারাপ লাগলেও কষ্ট, অনলাইনে আমরা জানি, আমরা তো ক্লাস নিচ্ছি, যে একটু খারাপ লাগলেও চেষ্টা করবো যে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, তোমারই লাভ হবে। আর কারো না হলেও তোমারই লাভ হবে। সবারই তো এই পড়াগুলা পড়ে এক্সাম দিয়ে তারপরে কিন্তু হচ্ছে পাশ করে যেতে হবে। আর তোমাদের সবাইকে বলি, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার, সবাই একটু টার্গেট নিয়ে থাকবা যাতে ভালো করতে পারো। কারণ অনেকেই পরে আফসোস করে, আমাদেরই অনেক ফ্রেন্ড আছে, অনেক জুনিয়র আছে, যে পরে অনেক আফসোস করে যে ফার্স্ট মানে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে পজিশনে থাকতে পারতাম। কারণ ফার্স্ট ইয়ারে সবাই মনে করে যে কোনো মতে ক্লাস টেস্ট কে ওরকম ভ্যালু দেয় না, ক্লাস ওরকম ভ্যালু দেয় না, ওরকম বুঝতে পারে না অনেক সময় পড়া কিভাবে পড়তে হবে, কিভাবে এক্সাম দিতে হবে, তো এই জন্য কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যায়। আর একবার রেজাল্ট খারাপ হলে, তোমাদের যেহেতু কত 350 মতো স্টুডেন্ট, তোমরা কিন্তু একবার যদি রেজাল্ট খারাপ হয় অনেক পিছিয়ে যাবে। এজন্যই চেষ্টা করবা যে সবাই একটু ভালো করার জন্য ফার্স্ট থেকে, ঠিক আছে। মেয়েদেরকেও বলতেছি, ছেলেদেরকেও বলতেছি, কারণ তোমাদের অনেক বেশি সুযোগ এই মানে পজিশন, ভালো রেজাল্ট করে এখানে এত এরকম হয় যে মাস্টার্সে উঠেই তুমি টিচার হয়ে যেতে পারবা, ঠিক আছে। এত মানে বড় সুযোগ, সবাই একটু চেষ্টা করবা এই সুযোগটা নেওয়ার জন্য। কিন্তু তোমার এটা ভাবার দরকার নাই ও আচ্ছা ওরা ভালো পড়ে ওরাই হবে, কেন? তোমরা তো সবাই ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভালো স্টুডেন্ট, ঠিক আছে। সবারই পসিবিলিটিস আছে, ঠিক আছে। সে ভালো, এরকম না যে ক্লাসে ভালো রেসপন্স করলেই যে সে ভালো রেজাল্ট করবে, এরকম কোনো বিষয় না, ঠিক আছে। ক্লাসে তো যে কেউ ভালো রেসপন্স করতে পারে, রেজাল্ট হলো সবচেয়ে বড় বিষয়। তুমি কি রেসপন্স করতেছো, কি করতেছো, তুমি কেমন, সেগুলো দেখার কোনো বিষয় না। তোমার রেজাল্ট কি সেটার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে এই মানে পজিশন বা তোমার এই প্রফেশনে আসার বিষয়টা। কারণ তোমাদেরকে একটু আগেই বলে দিলাম এই কথাটা, কারণ হচ্ছে অনেকে পরে বুঝে যে না, আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে ভালো করার সুযোগ ছিল, ঠিক আছে। এই জন্য একটু কেয়ারফুলি এখন থেকে যদি চেষ্টা করো, পরে কিন্তু অনেক ভালো করার সুযোগ আছে। এই যে এরকম ভাবার দরকার না আমি পড়ি না মানে কেউ পড়ে না, অনেকেই কিন্তু পড়তেছে। সো তুমি হচ্ছে না পড়ো বা হচ্ছে অন্যরা কিন্তু ঠিকই, কেউ না কেউ তো পড়াশোনা করতেছে, সেই পড়তেই হবে। পরে গিয়ে তোমার এত প্রেসার পড়ে যাবে, তখন আর ভালো করে পড়তে পারবে না। এই জন্য এখন থেকে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আচ্ছা, বেশি জ্ঞান দিয়ে ফেললাম ম্যাডাম, বেশি জ্ঞান দিয়ে ফেলে নাকি? ম্যাডাম কোনটা রেখে কোনটা পড়বো, সেমিস্টার ওয়ান না সেমিস্টার টু? হ্যাঁ, আচ্ছা, দুই এখন হচ্ছে কি, ওইটাও একটু একটু করে দেখলা, আবার এটাও পড়লা। এখন ওই সেমিস্টার ওয়ান তো যেহেতু ওইটা কমপ্লিট হয়ে গেছে, সেমিস্টার টুটাই একটু বোঝার চেষ্টা করো, যেহেতু এটা চলতেছে, ঠিক আছে না, যেহেতু এটা চলতেছে সেমিস্টার এটা ওয়ানে তো একটু। ম্যাডাম শেষ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওয়ান শেষ, এখন কি করবা, কিছু করার আছে, এখন তো ওইটাও দেখতে হবে। একটু কষ্ট করে দুইটাই চেষ্টা করবা, এটা বেশি দেখার চেষ্টা করবা, যেহেতু এটা কন্টিনিউ চলতেছে। এটা এটা আবার যদি না পড়ে শুধু
সেমিস্টার 1 পড়ো তাহলে কিন্তু এটা আবার ভুলে যাবা, কিভাবে পড়াচ্ছে বা কি পড়াচ্ছে সেটা আবার বুঝতে পারবা না। তো এটা বুঝে রাখো, আর আগেতে একটু একটু রিভাইজ করো। তারপরে তো যখন পরীক্ষা হবে তখন তো টাইম থাকবে, ঠিক আছে, কিন্তু ওরকম অত বেশি তো টাইম থাকে না, সব পরীক্ষারই তো একটা লিমিটেড টাইম থাকে। আর সবাই চেষ্টা করবে যে তোমরা যখন ভার্সিটিতে আসবা তখন হচ্ছে যাতে পরীক্ষাগুলো নিয়ে তোমাদের এই সেমিস্টার গুলো শেষ হয়ে যায়। পরীক্ষা নিলেই তো সেমিস্টার শেষ, ঠিক আছে না? তাহলে তো তোমরা লেভেল 2 তে উঠে যেতে পারো। পরীক্ষা তো অবশ্যই নিবে, এই জন্য আমি বলতেছি যে এখন একটু একটু পড়াশোনা করো, কারণ তখন খুব বেশি টাইম দিবে আমার মনে হয় না, ঠিক আছে? তো এই জন্য দেখে রাখলাম, পরে হয়তো বা একটা হচ্ছে পরীক্ষার আগে আমাদের যে কোনো সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে একটা গ্যাপ, মানে 10 দিন বা 15 দিনের একটা থাকে, বা 7 দিন, 7 দিন না 15 দিনের মতো একটা টাইম থাকে পড়ার জন্য। আর পরীক্ষার মাঝখানে তো গ্যাপ থাকেই, পরীক্ষার আগেও একটা টাইম থাকে, ঠিক আছে? তো ওই টাইমটা তো তোমরা ভালো একটু প্রিপারেশন নিতে পারবা এক্সামের জন্য। সময়টা হচ্ছে নষ্ট করো না, আমি এটাই বলছি। মানে এরকম না যে দিন গেল, দিন যাচ্ছে যাক, মানে আমার ক্লাস করার কথা করতেছি, আর পড়ার কি দরকার আছে, পড়বো নি ক্লাস ভার্সিটিতে গিয়ে, কিন্তু হচ্ছে ভার্সিটি গিয়ে ম্যাম পাবে না। হ্যাঁ ম্যাম বলো। আসলে এগুলো সবই বুঝি, কিন্তু আসলে কাজ করি না, এটা হলো সমস্যা। না এই না সমস্যার একটা, সমাধান কি? আমি সেটাই বলতেছি যে বুঝো, ঠিক আছে, আচ্ছা শুনলা, আচ্ছা ঠিক আছে পড়বো, কিন্তু পড়তে বসে আর পড়তেছি না। কিন্তু পরবর্তীতে আমি এটাই বললাম যে এরকম করে কিন্তু হয় কি, যে পরে আফসোস হয় যে একটু যদি পড়তাম তাহলে এই রেজাল্ট গুলো, এই সেমিস্টার গুলো ভালো হইতো, তাহলে আমার পরবর্তীতে পজিশনটা আগায় যেত। এই জন্য বলতেছি, শুনো, কারোরই পড়তে ভালো লাগে না, মনে করতেছো যে তোমার ভালো লাগে না, আমার মনে হয় খুব ভালো লাগছে, এরকম না, কারোরই ভালো লাগে না, কিন্তু ভালো লাগাইতে হবে। কেন লাগাইতে হবে? যে যদি ভালো করে পড়ি তাহলে একটা ভালো কিছু আসবে, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। এখন ভালো করে পড়বা না, ঠিক আছে, তারপর অনার্স শেষ করবা, মাস্টার্স শেষ করবা, তখন কিন্তু তোমার চাকরির জন্য ডাবল 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 পড়তে হবে। শুধু পড়লেই হইতেছে না, তুমি ভালো প্রিপারেশন নিবা চাকরির জন্য, তার মানে তুমি কি তাই চাকরি পেয়ে যাবা এত সহজ? এবার কত কত লাখ পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দিছে, তোমরা চিন্তা করো। তোমাকে তখন লাখ লাখ স্টুডেন্টদের সাথে কি করতে হবে, শুধু তোমার ব্যাচ না, তোমার আগের কতগুলা ব্যাচ, তোমার জুনিয়র ব্যাচ থাকবে, সিনিয়র ব্যাচ থাকবে, সবার সাথে তোমার কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? আর এখন তুমি শুধুমাত্র তোমার ক্লাসে 350 বা কতজন আছে, মানে 350 মতো স্টুডেন্ট আছে, তাদের সাথে তুমি কম্পিটিশন করবা। এখন তুমি কোনটা করবে সেটা হলো তোমার উপর ডিপেন্ড করতেছে। এটা আমি বলতেছি যে তোমাকে কষ্ট এখন না করলে তখন কিন্তু মরে বেঁচে কষ্ট করতেই হবে। কিন্তু তখন কষ্ট করেও তুমি যতই ভালো প্রিলি পরীক্ষা দাও, তারপর রিটেন দাও, তারপর আবার ভাইবা আছে, সেটা তোমার হাতে না, সম্পূর্ণই কাদের হাতে? যারা এক্সামিনার থাকবে তাদের হাতে। তো এতগুলা স্টেজ পার হয়ে তারপর তোমার একটা এক্সামে টিকে, তারপরে তোমার, তারপরেও চাকরি হয় কিনা সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে। আর এখন একটা সুযোগ আছে যে সিলেবাস থাকে নির্দিষ্ট প্রতিটা সেমিস্টারে, যদি আমি ভালো করে পড়ি তাহলে অবশ্যই ইনশাল্লাহ। আর একটু যদি টেকনিক খাটিয়ে পড়ি যে কিভাবে এক্সামে লিখবো বা কিভাবে পড়তে হয় এক্সামের আগে, তোমরা সবাই একটু চেষ্টা করবা যে যে সেমিস্টারেই থাকো ওই সেমিস্টারের কোশ্চেন গুলা, ওই সেমিস্টারে যে আগের সালের কোশ্চেন গুলো আছে ওগুলা কালেক্ট করার জন্য। তাহলে হয় কি, ওগুলা লাইব্রেরিতে গেলেই তোমরা পাবা। আবার অনেক সময় হচ্ছে বাইন্ডিংস এর মধ্যে থাকে, বাইন্ডিংস তো বুঝো নাকি? জি ম্যাডাম। আচ্ছা, ইয়েস বাইন্ডিংস ম্যাম। মানে মানে আগের বছরের কারো যদি সব শীটপত্র যেগুলা থাকে, মানে ক্লাস কোর্সের সব শীটপত্র থাকে, তো সেগুলা থেকেও তুমি কিন্তু হচ্ছে ই করতে পারো। মানে ওখানে কোশ্চেন দিয়ে অনেকে দিয়ে রাখে, আবার অনেক সময় তুমি লাইব্রেরিতে গেলে অ্যাভেলেবল তুমি তোমার সেমিস্টারের সব কোশ্চেনই পাবা, ঠিক আছে? এটা দেখলে কি আইডিয়া হয় যে কোন কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট বা কিভাবে কোশ্চেন হয়, এই চ্যাপ্টারে কিভাবে কোশ্চেন হয়েছে। যে চ্যাপ্টারটা তুমি পড়তেছো তো সব তার ইম্পর্টেন্ট না, যে কোনগুলো ইম্পর্টেন্ট। একদম সবকিছু পড়তে যা গিয়ে তোমার কিছুই যদি না পড়া হয়, কারণ কোর্স তো অনেক বড় থাকে, ঠিক আছে না? তোমাকে ইম্পর্টেন্ট গুলা খুঁজে বের করতে হবে যে কোনগুলো আসে কোশ্চেন, কিভাবে লিখতে হয়। তো একটু টেকনিক খাটিয়ে পড়তে হবে, ঠিক আছে? শুধু গদ বাঁধা পড়ে গেলাম এক্সামে গিয়ে লিখতে পারলাম না ঠিক মতো, পুরোটাই ভালো করে পড়তে পারলাম না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না, ঠিক আছে? তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা তো আরো অনেক ভালো বুঝো, একটু হচ্ছে মানে যত্ন নিয়ে পড়াশোনা করো। ইউনিভার্সিটিতে এমনি এমনি রেজাল্ট ভালো হয় না, মোটামুটি রেজাল্ট সবারই হবে, 3.5 4 6 এ পর্যন্ত ভালো হবে। কিন্তু যদি তুমি ভালো করতে চাও, আসলে পজিশনে থাকতে চাও, তাহলে তোমাকে ভালো করেই পড়তে হবে, পরিশ্রম করে এই 4টা বছর কষ্ট করে পড়তে হবে। আর যদি মোটামুটি হয় তাহলে তোমার যদি এইদিকে ইচ্ছা না থাকে, এই প্রফেশনে যাওয়ার না ইচ্ছা থাকে, তাহলে তো তুমি হচ্ছে
মোটামুটি পড়লেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে এটাই হলো আমার সাজেশন, তোমরা একটু কষ্ট করে মানে নিজেকে মোটিভেট করা, নিজেকে তোমার পড়াকে আমি পড়ে দিব, আমি শুধু তোমাকে সাজেশন দিতে পারি, হেল্প করতে পারি, এইটুকুই। আমি তোমারটা পড়েও দিব না, তোমার পড়া তোমাকে পড়তে হবে, তোমার খাতায় তোমাকে লিখতে হবে, তার পরবর্তীতে হচ্ছে রেজাল্ট কি হয় সেটা, কিন্তু তোমাকে তো তোমার বেস্টটা দিতে হবে, এটাই হলো কথা। তুমি তোমার বেস্ট দিবা, তারপর দেখবা যে। আর এটা আরেকটা কথা, সবাই বলে যে ইউনিভার্সিটিতে উঠলে পড়া নাই, এই কথাটা আমরাও শুনে আসছি, ঠিক আছে, যে ইউনিভার্সিটিতে উঠো তারপর আর কোনো পড়াশোনা নাই, ঠিক আছে। তো আমরা উঠে দেখি যে এখানে সবচেয়ে বেশি পড়াশোনা। সো পড়াশোনা কাদের জন্য, যারা যদি পজিশনে থাকতে চাও তাদের জন্য বেশি পড়াশোনা, তাদের তো ভালো রেজাল্ট করতে হবে। তো এখন যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে আসো, সবাই যাতে টার্গেট থাকে আমরা সবাই ভালো করব, সর্বোচ্চ ভালো করব যতটুকু করা যায়, ঠিক আছে। মানে 4 আউট অফ 4 এটা আমার টার্গেট থাকতে হবে, ঠিক আছে। আর চেষ্টা করলে এটা পাওয়া কোনো ব্যাপারই না তোমাদের। তুমি মনে করো আল্লাহ 4 কেমনে পাবো, কিন্তু দেখো তুমি আগে সিনিয়র ভাইয়া আপুদের কাছে শুনো, এটা পাওয়া যায় যদি তুমি চেষ্টা করো, ঠিক আছে। আর প্রত্যেকটা সাবজেক্টকে ভ্যালু দিবা, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে কি তোমার রেজাল্টে কি মার্কস অ্যাড করবে, তোমার ক্রেডিট অ্যাড করবে, ঠিক আছে, পয়েন্ট অ্যাড করবে। সো প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, যেটা গুরুত্ব দিবা না সেটাতেই খারাপ করবা। আমি কি করছিলাম, আমি আমার বলি, তোমাদের ওই সাবজেক্টটা ছিল কিনা জানি না, এফপিএম কি ছিল তোমাদের? জি ম্যাডাম আছে তো। আছে ম্যাম। আচ্ছা, আমাদেরও এফপিএম পড়তে হয়েছে, ঠিক আছে। ওটা কেমন একটা সাবজেক্ট না, বোরিং সাবজেক্ট ম্যাম। হ্যাঁ কেমন সাবজেক্ট, সহজ না কঠিন? কঠিন, ভালো না হ্যাঁ ম্যাডাম, চিত্রগুলো ম্যাডাম বিরক্ত ভালো না। মুখস্থ করার থেকে ভালোই আছে। কঠিন না সহজ? ম্যাডাম বিএমবি থেকে সোজা। আচ্ছা বিএমবি থেকে সোজা, আচ্ছা তোমাদের তো বিএমবি আবার সেই ভয়ঙ্কর সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা বিএমবি এপিএম এর থেকে মজা লাগে। হ্যাঁ বিএমবি এপিএম এর থেকে তাও মজা লাগে। ম্যাম দুইটাই কঠিন ম্যাম। হ্যাঁ ইকোনমিক্স বোরিং সাবজেক্ট, দুইটাই বিরক্তকর ম্যাম। এখন কি করবা, এটাই হলো কথা, আমি তোমাদের এটা বলতে যাচ্ছি। সব সব সাবজেক্ট তোমার ভালো লাগবে না, ঠিক আছে না। আমাদের হয়েছিল কি, আমরা যে নিজেদের ফ্যাকাল্টি সাবজেক্ট কি বলে, ওই নিজেদের ফ্যাকাল্টি সাবজেক্ট নিজেরা পড়ি, ওটা ভালো না লাগলেও ভালো লাগায় নিয়েছি, কোনো সমস্যা নাই। তা যখন যে অন্য ফ্যাকাল্টি সাবজেক্ট পড়তে হয়, আমার যেরকম ছিল এফপিএম, আমি কিছুই বুঝতে পারতাম না। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, পরীক্ষার হলে কিছু মনে থাকতো না, ওই কি 2 স্ট্রোক না 4 স্ট্রোক, কি ম্যাথ, কি ইকুয়েশনের কি ম্যাথ ছিল, কিছুই মনে থাকতো না। পরীক্ষার হলে একদম এত কিছু না কি পেয়েছিলাম, আল্লাহ আপনাকে জানে, ভুলে গেছি এখন। এই যে আমরা তো ভাবতাম কি অন্য ফ্যাকাল্টি সাবজেক্ট এত গুরুত্ব দিয়ে পড়ার দরকার কি, কিন্তু লাস্টে কিন্তু রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে যে সাবজেক্ট, সব সাবজেক্ট আর ভালো লাগবে না, কিন্তু তবু একটু কষ্ট করে পড়ো, কারণ তোমাদের এগ্রিকালচারের আমাদের সাবজেক্ট পড়তে হতো, কারণ বেশি তো পড়তে হতো না, মাত্র অ্যাগ্রোনমি পড়ছি আমরা, হর্টিকালচার পড়ছি। তো এই যে অন্য ফ্যাকাল্টি সাবজেক্টের প্রতি একটু উদাসীনতা বেশি থাকে, যে ওটা তো একটা সেমিস্টারে পড়লে হবে, অত গুরুত্ব দিয়ে পড়বো কিনা, পড়বো নাকি। তো আমার দেখা গেছে কি সবসময় এই অন্য ফ্যাকাল্টি সাবজেক্ট গুলো যখন পড়তে গেছি তখনই রেজাল্ট খারাপ হয়েছে, কারণ ওগুলো আমি বেশি গুরুত্ব দিয়ে পড়িনি। এটার জন্য ভুক্তভোগী কিন্তু আমি হয়েছি, ঠিক আছে, রেজাল্ট আমারই খারাপ হয়েছে। এই জন্য বলতেছি যদি ভালো নাও লাগে তবুও তুমি একটু কষ্ট করে পড়বা, কারণ হচ্ছে তোমার রেজাল্ট তো ওটাতে, ওই সাবজেক্টের রেজাল্টটাও তো তোমার রেজাল্টে অ্যাড হবে, ঠিক আছে। এই জন্য বলতেছি যে সব সাবজেক্ট একটু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এরকম অন্য ফ্যাকাল্টি সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকে, ঠিক আছে। ওকে, অনেক ম্যাডাম গল্প করে ফেলছি। কথা ছিল, হ্যাঁ ম্যাডাম একটা কথা ছিল, মানে ম্যাডাম বলো। যে আমাদের যে বাইন্ডিং গুলা বা ম্যাডাম হ্যান্ড আউট গুলা আমরা ম্যাডাম পাই, ওগুলা কি আমাদের রেজাল্টের জন্য কি ম্যাডাম মানে ইনাফ, নাকি ম্যাডাম মেইন বিও পড়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, যদি শোনো, মেইন বই অবশ্যই ইম্পর্টেন্ট, মেইন বই তো লাগেই, কিন্তু তোমার স্যার যে মানে তোমাদের সিলেবাস বলতে স্যার ক্লাসে একটা চ্যাপ্টারে যে যে টপিক পড়িয়েছে, ওই টপিক গুলা যদি তুমি বাইন্ডিংস এ পাও, সবগুলা টপিকে তুমি বাইন্ডিংস এ পাও, ঠিক আছে, তাহলে তো তোমার হচ্ছে মেইন বই আর দরকার হচ্ছে না, ঠিক আছে। আর মেইন বই থেকেই তো হচ্ছে মেইনলি কি করা হয়, ইনফরমেশন গুলো বাইন্ডিং এ সুন্দর করে গুছিয়ে লেখা হয়, ঠিক আছে না। জি ম্যাডাম, এটাই হলো কথা।
তো যদি পাও ওই ইনফরমেশন গুলা তুমি যদি বাইন্ডিং এ পাও, বাইন্ডিং থেকে পড়লে এনাফ। আর যদি বইয়ের প্রয়োজন হয় তাহলে তুমি বই পড়বা, কোনো সমস্যা নেই। কারণ বই থেকেই মেনলি ওই ইনফরমেশন গুলা স্যাররা নোট করে দেয় বা স্টুডেন্টরা নোট করে তারপরে এই যে বাইন্ডিং এ লিখে রাখে, ঠিক আছে। বাইন্ডিং জি হয় কি ম্যাডাম। সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায়। আমি কখনো কালেক্ট করতে পারি নাই, কারণ যখন বুঝতে পারছি যে এটা মানে বাইন্ডিং কালেক্ট করতে হয় ততদিনে সবাই বাইন্ডিং নিয়ে নিছে, আমি পারি নাই। কিন্তু ওটা থাকলে একটু সুবিধা আছে যে আগের সবকিছু এখানে থাকে বা স্লাইড গুলা থাকে বা কোশ্চেন গুলা থাকে, কিভাবে কোশ্চেন হয় দেখা যায়, এটা সুবিধা হয়। আর না থাকলে কোনো সমস্যা নাই, সবাই তো স্যাররা তো সব মেটেরিয়ালস গুলা বা বইয়ের রেফারেন্স দেয়, ওগুলা তো তোমরা অ্যাভেলেবল পাবা, ঠিক আছে। ওটা নিয়ে টেনশন করো না, পড়াশোনা হলো সবচেয়ে বড় কথা। তুমি যদি জি ম্যাডাম। পড়তে চাও তাহলে হচ্ছে যেখান থেকে পারো পড়ে ফেলবা, এটাই হলো বড় কথা, ঠিক আছে। আর আমি এটাই আশা করব যে আমার সাবজেক্টটা অবশ্যই ভালো করবা, আর সব সাবজেক্টই গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা। 4টা সেমিস্টার মানে কিছু হয়তো সবার কাজে লাগবে না, আমার কথা যদি 1-2 জনেরও কাজে লাগে সেটা আমার কাছে অনেক। যে না হচ্ছে একটু এই ম্যাডামের কথা শুনে একটু ভালো করে পড়ছি, একটু ভালো রেজাল্ট হয়েছে, এটা অবশ্যই তোমার লাইফে অনেক কাজে লাগবে। ম্যাডাম আর সব একটা স্যাররা কথা তো এই কথা বলবেও না। হ্যাঁ ম্যাডাম সব স্যাররা তো এইসব কথাগুলো বলেও না। আচ্ছা, মানে আমি এটা বলতে তারা বলে কি বলে না, এটা আমার মানে মনে হয় যে একটু বলা দরকার আছে। অবশ্যই কারণ ম্যাডাম। কি আরেকটা বিষয় তোমরা সবসময় মনে রাখবা যে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, জি ম্যাডাম। হঠাৎ করে তোমার একটা এক্সাম খারাপ হয়ে গেল, তোমরা অবশ্যই স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করবা, ঠিক আছে। আর কোনো না কোনো ভাবে স্যারদের সাথে সবসময় একটু কমিউনিকেশন রাখার চেষ্টা করবা। স্যাররা ম্যাডামরা কখনোই তোমার জন্য ক্ষতিকর না, ঠিক আছে। তোমার জন্য হয়তো তোমার কাজে নাও লাগতে পারে কিন্তু কখনো ক্ষতি করবে না, ঠিক আছে। কোনো প্রবলেম, কোনো কোশ্চেন বুঝতে পারতেছো না, তুমি স্যারদের জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। এই জন্য যে তোমাকে বিরক্ত হবে এরকম না, ঠিক আছে। আর হচ্ছে কি কোনো না কোনো ভাবে তোমরা হচ্ছে একটু যোগাযোগ রেখো, একদম ডিটাচ, তোমার চিনতেই পারে না, তুমি কিছু হচ্ছে কি বলে কোনো প্রবলেম হলে কখনো যাও না, কখনো দেখাও করো না, হঠাৎ করে একটা সাবজেক্ট খারাপ হতে পারে বা তোমার অ্যাটেন্ডেন্স খারাপ আছে, তুমি গেলা, সমস্যা কি, ঠিক আছে। সবার সাথে কমিউনিকেশন রাখা দরকার আছে। তুমি একটা ইউনিভার্সিটিতে বসে তোমার স্যাররা তোমাকে চিনেই না, এটা কেমন একটা বিষয় না। জি এই জন্য ম্যাডাম। এটা দরকার আছে, তোমরা হচ্ছে ক্লাসে এটা একটু ফলো করো। যখন তোমরা তো বেশি ক্লাস করতে পারো না ক্লাসরুমে, তো যখন আসবা তোমরা একটু চেষ্টা করবা এগুলা মানে ফলো করার জন্য, এটা তোমার জন্য মানে কাজেই লাগবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। আরেকটা বিষয় তোমাদের বলি, এটা হলো লাস্ট কথা, রেসপেক্ট করবা, ঠিক আছে, স্যারদের রেসপেক্ট করবা। অবশ্যই। এটা হলো মানে ইউনিভার্সিটিতে উঠে গেছো মানে তুমি অনেক কিছু হয়ে গেছো, এটা বড় কিছু না, ঠিক আছে। তোমার টিচার, তুমি তাদেরকে রেসপেক্ট করবা, এটা আমি আমার পক্ষ থেকে বলে দিচ্ছি। কারণ তোমরা নতুন ইউনিভার্সিটিতে আসছো, এটা যাতে সবসময় থাকে, সারা কখনো যাতে মন খারাপ না করে, ঠিক আছে। মন খারাপ করলেও কিন্তু তোমার জন্য এটা অনেক মানে খারাপ কিছু, ঠিক আছে। Okay, ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো করবা, এটাই হলো কথা। আর আমার সাবজেক্টটা তো আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমি পারি ভালো করে পড়ানোর জন্য। কারণ তোমাদের সিনিয়র যারা ছিলেন তারা অনেক ভালো করছিল পরীক্ষার রেজাল্ট, তো আমি আশা করবো তোমাদের এক্সামও ভালো হবে। আমি যা পড়াই আমি হচ্ছে তাই এক্সামে দেই। আর আমার মার্কস দিতে কোনো কার্পণ্য নাই, ঠিক আছে। পরীক্ষাতে তোমরা যদি ভালো লিখো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মার্কস দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি নাকি খালি গল্পই করবো? আজকে তো গল্প করে শেষ করে দিলাম, ঠিক আছে। ম্যাডাম আর অর্ধেক সময় আছে ম্যাডাম, পড়াশোনা হ্যাঁ অর্ধেক সময় আছে ম্যাডাম, পড়াশোনা করা যাবে। আচ্ছা আচ্ছা, অর্ধেক সময় আছে, আমরা একটু পড়াশোনা করি, ঠিক আছে। আচ্ছা, গল্প হলো, একটু মাথায় রাখো বিষয়টা, ঠিক আছে, তাহলে তোমাদেরই কাজে লাগবে। আমরা এখন হচ্ছে আমাদের তার কাজে লাগার কিছু না, আমরা তো টিচার হয়ে গেছি, তো আমরা চেষ্টা করি যাতে তোমরা সবাই ভালো কিছু করো, এটাই আমাদের আশা, আর কিছু না, ঠিক আছে। ভালো কিছু করবা, তোমরাই ভালো থাকবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু দেখাই কি পড়াচ্ছিলাম, সেটা কি মনে আছে নাকি সেটা ভুলে গেছেন? কালচার পড়াচ্ছিলাম না? জি ম্যাম। আচ্ছা, কালচার পড়াচ্ছিলাম, ম্যাডাম কালচার কালচার মনে হয় শেষ ভার্সেস করি নাই, সিভিলাইজেশন। একটু দেখেন তো। আচ্ছা, দেখা যায় কি? জি ম্যাডাম। জি ম্যাম। আমি স্লাইড শো দিয়ে দিচ্ছি, তাহলে এই পর্যন্ত মনে হয় পড়েছিলাম, দেখা যাচ্ছে। ম্যাডাম এটা তো হয়নি। এটা হয়ে গেছে না? হয় নাই। এটা হয় নাই? কালচার ভার্সেস সিভিলাইজেশন পর্যন্ত হয়েছিল। না ম্যাম, হ্যাঁ? কালচার ভার্সেস সিভিলাইজেশন পর্যন্ত হয়েছে।
And culture variability reflects the variety of এতটুকু পর্যন্ত। হ্যাঁ এইটুকু পর্যন্ত হয়েছে ম্যাডাম, ইউনিভার্সালস এন্ড ভেরিয়েবিলিটি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি বলি নাই আমি? বলছিলেন ম্যাডাম, বাট ডিটেইলস কিছু বলেননি, হালকার উপর ঝাপটা টাচ দিয়ে গেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে ভালো করে বলি নাই, ঠিক আছে। আচ্ছা এখান থেকে শুরু করতেছি। আচ্ছা, এটা হচ্ছে টপিকটা ছিল যে কালচারাল ইউনিভার্সালস এন্ড ভেরিয়েবিলিটি, ঠিক আছে। ফার্স্টে আমরা আসি হচ্ছে কি কালচারাল ইউনিভার্সালস, তারপর আমি হচ্ছে ভেরিয়েবিলিটি বলবো, ঠিক আছে। কালচারাল ইউনিভার্সালস হচ্ছে যে কালচারের ওই বৈশিষ্ট্যগুলা বা ওই এলিমেন্টগুলো যে কোনো সোসাইটি বা যে কোনো কান্ট্রিতে মানে কমন, ওই কালচারাল এলিমেন্টগুলো সব সোসাইটিতেই থাকবে, সেগুলো হচ্ছে কালচারাল ইউনিভার্সালস। মানে কি, যেরকম ধরো যে একটা এক্সাম্পল ধরো যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ভাষা কি শুধুমাত্র আমাদের সোসাইটিতে আছে এরকম কিন্তু না, সব সোসাইটি সব কান্ট্রিতেই কি থাকবে, ভাষাটা থাকবে। আর ভাষাটা কি, ভাষা হচ্ছে কালচারের একটা এলিমেন্ট, ঠিক আছে। তো এই যে কালচারের এলিমেন্ট গুলো সব সোসাইটিতে সব কালচারে থাকবে কমন, সেগুলাই হচ্ছে মানে সেটাকেই বলা হয় হলো কালচারাল ইউনিভার্সাল। তো মনে করো যে ফ্যামিলি, শুধু কি আমাদের সোসাইটিতে ফ্যামিলি আছে এরকম তো না, ফ্যামিলি কি সব সোসাইটিতেই থাকে, ঠিক আছে। তারপরে এইজ এন্ড সেক্স ডিফারেন্সিয়েশন, বয়সের পার্থক্য থাকে, সেক্সের পার্থক্য থাকে, ঠিক আছে। সবাইকে আমরা একই বয়সে এরকম তো না, ঠিক আছে। বা আমরা মেল আছি ফিমেল আছি, এগুলা কি সব সোসাইটিতেই থাকে, এগুলাই হচ্ছে কালচারাল ইউনিভার্সালস। তো কালচারাল ইউনিভার্সালস এর অনেক এক্সাম্পল আছে, যে গভর্নমেন্ট, যে সরকার কি শুধুমাত্র আমাদের সোসাইটিতে না, সব সোসাইটিতে সরকার থাকে। তো কালচারের যে এলিমেন্ট গুলো সব সোসাইটিতে কমন, সব সোসাইটিতে থাকবে, সেই এলিমেন্ট গুলোকে বা সেটাকেই বলা হয় হচ্ছে কালচারাল ইউনিভার্সালস। এটা কি বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল লেখা আছে, যে রিলিজিয়ন বলো বা ইকোনমি বলো, রিক্রিয়েশন, পার্সোনাল নেম, তারপরে কুকিং, গেমস, জোকস, গিফট গিভিং, ফিউনারেল রাইটস, এগুলো সবকিছু কি যে সব সোসাইটির সব কালচারেই থাকে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে কমন, এগুলাকে বলা হয় কালচারাল ইউনিভার্সালস। আর কালচারাল ভেরিয়েবিলিটি, যে মানে কালচারাল ভেরিয়েবিলিটি হচ্ছে কি যে এটা তো তাহলে কি হবে, কালচারাল ইউনিভার্সালস এর মানে উল্টাটা হবে, ঠিক আছে। কালচারের যে এলিমেন্ট গুলো এটাতে এক এক রকম, সেটা মানে ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আছে, যেগুলা এলিমেন্ট গুলা এক এক সোসাইটিতে এক এক রকম, সেটাকে বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি। আমি একটা উদাহরণ দিই, তুমি আমাদের কিছু কাস্টম, ট্রেডিশন বা বিলিফ আছে, সেগুলা অন্য সোসাইটির সাথে কি হতে পারে, ভিন্ন হতে পারে। অন্য দেশের সোসাইটির সাথে আমাদের দেশের সংস্কৃতি বা আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে কি মিল নাও থাকতে পারে, এগুলা যে মিল নেই এটাকে বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি। আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, যে গভর্নমেন্ট সিস্টেম কি সব সোসাইটিতে কি আছে, সব সোসাইটিতে গভর্নমেন্ট আছে, কিন্তু গভর্নমেন্ট তাহলে কি হলো, গভর্নমেন্ট হচ্ছে কালচারাল ইউনিভার্সালস, কিন্তু গভর্নমেন্ট সিস্টেম এক এক সোসাইটিতে একরকম। কিভাবে, মনে করো আমাদের দেশে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, মানে পার্লামেন্টারি সিস্টেম চলতেছে, আবার সব দেশেই কি এরকম পার্লামেন্টারি সিস্টেম আছে, নাকি ভিন্ন ভিন্ন গভর্নমেন্ট সিস্টেমও আছে বলতো? ভিন্ন ভিন্ন গভর্নমেন্ট সিস্টেম আছে। আচ্ছা ব্রিটেনে আচ্ছা, ম্যাডাম মানে ভিন্ন ব্রিটেন, ভিন্ন আছে। ম্যাডাম কোথাও রাজতন্ত্র কাজ করে। ওকে, এটা আমি বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু সব সোসাইটিতে আছে, কিন্তু গভর্নমেন্ট সিস্টেমটা এক এক সোসাইটিতে এক এক রকম। আমাদের দেশে প্রধানমন্ত্রী শাসন করে, আবার অনেক দেশে হচ্ছে রাষ্ট্রপতি। তুমি হচ্ছে ইউএসএ তে যাও, ওখানে কিন্তু হচ্ছে কি মেইনলি হচ্ছে কি প্রেসিডেন্ট, যে যিনি তার হচ্ছে কন্ট্রোলে পুরো হচ্ছে দেশ চলে। তারপরে আবার ইউকে তে যাও, মানে হলো ইংল্যান্ডে, তাহলে দেখবা ওখানে হচ্ছে রানীর শাসিত সরকার। তাহলে কি এক এক সোসাইটি, আবার হচ্ছে জাপানে যাও, সেখানে হচ্ছে রাজা, ঠিক আছে। তো এক এক সোসাইটিতে এক এক কান্ট্রিতে গভর্নমেন্ট সিস্টেমটা এক এক রকম, ঠিক আছে। এটাকেই বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি, ঠিক আছে। মানে এক এক সোসাইটিতে এক এক রকম ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে। যে আমাদের রিলিজিয়াস সিস্টেম আমাদের সোসাইটিতে একরকম, দেখবে ইউরোপিয়ান কান্ট্রিতে তারা রিলিজিয়নটাকে ওভাবে গুরুত্বই দেয় না, ঠিক আছে। আমরা যেভাবে রিলিজিয়াস প্র্যাকটিস গুলা করি, তো আমাদের এক এক
সোসাইটি রিলিজিয়াস সিস্টেম গুলা বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস গুলা ভিন্ন ভিন্ন, এক এক সোসাইটিতে এক এক রকম, এটাকে বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি। এটুকু তো বুঝতে কোনো সমস্যা নাই নাকি? জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন মানে ঝাপসা ঝাপসা তো আর নাই, এখন তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? গত ক্লাসে একটু ঝাপসা ঝাপসা ছিল, ঠিক আছে না? জি ম্যাডাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। মেয়েদের ম্যাম কোনো কথা লাস্ট শুনি পয়েন্টটা না, ফ্যামিলি প্যাটার্ন। মেয়েদের কোনো কথা শুনি না মেয়েরা। ম্যাম হ্যাঁ ম্যাম লাস্ট পয়েন্টটা ফ্যামিলি প্যাটার্ন, এটা একটু বুঝিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, ম্যারিজ এন্ড ফ্যামিলি প্যাটার্ন, ঠিক আছে। আমাদের সোসাইটিতে এক এক রকম, এক এক সোসাইটিতে এক এক ফ্যামিলি থাকে। ফ্যামিলি প্যাটার্ন তো বুঝতে পারতেছো নাকি? হয়তো সিঙ্গেল ফ্যামিলি আছে, কেউ হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকতে পারে, এক এক সোসাইটিতে এক এক রকম। কারণ কি সব সোসাইটিতে একই রকম ফ্যামিলি, এরকমও আছে যে হচ্ছে কি কি বলে, আমাদের দেশে যেরকম আছে যে বাবা মা একসাথে থাকে, বা সিঙ্গেল ফ্যামিলিতেও কি মানে বাবা মা থাকে। আবার ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে দেখবা যে সেখানে কি বাবা না থাকলেও কি শুধু সিঙ্গেল মাদার, সে তার চিলড্রেনদের নিয়ে তার হচ্ছে ফ্যামিলি থাকে। তাহলে কি হচ্ছে, ফ্যামিলি প্যাটার্নটা এক এক সোসাইটিতে এক এক রকম। সেটাই বলছে যে ফ্যামিলি প্যাটার্ন কিন্তু সব সব সোসাইটিতে যে এরকম জয়েন্ট ফ্যামিলি, বাবা মা ভাই বোন চাচা চাচি ফুপু ফুপা সবাইকে একসাথে নিয়ে থাকে এরকম কিন্তু না, কিন্তু এই ধরনের ফ্যামিলি তো আছে। তো সোসাইটি টু সোসাইটি এগুলা ফ্যামিলি গুলা কি ভিন্ন ভিন্ন হচ্ছে। তো ফ্যামিলি প্যাটার্ন গুলা ভিন্ন ভিন্ন হচ্ছে দেখে এটাকে বলা হচ্ছে কালচারাল ভেরিয়েবিলিটি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে ম্যারিজের ব্যাপারটা কি বলছিলেন? ম্যারিজ এন্ড ফ্যামিলি দুটো তো আলাদা না? ম্যারিজেরটা অবশ্যই আলাদা। ম্যারিজ প্যাটার্নটা কি আলাদা না, নাকি একই রকম সব সোসাইটিতে? বলেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আলাদা। এক এক সোসাইটিতে এক এক বুঝতে রকম। পারছি। আচ্ছা, ম্যারিজেরও কিন্তু অনেক প্যাটার্ন আছে, যে এরকম হয় যে ঠিক আছে শুধু হাজবেন্ড ওয়াইফ থাকে এক ধরনের ম্যারিজ, আবার অনেক সময় কি হয় একজন মেল আবার অনেকগুলা হচ্ছে তার ওয়াইফ থাকতে পারে নাকি? জি ম্যাম। থাকতে পারে না? আবার একজন একজন মানে বউয়ের অনেকগুলো স্বামী থাকতে পারে, এটাও এরকমও থাকতে আছে। পারে, এটাও এক ধরনের ম্যারেজ প্যাটার্ন, ঠিক আছে। একজন ওয়াইফের অনেকগুলা হাজবেন্ড থাকে, লিভ ইন রিলেশনশিপও থাকতে পারে। সেটাই, এটাও থাকতে পারে। এটা সেটা হলো কি তার ম্যারেজ প্যাটার্ন এক এক সোসাইটিতে এক এক কিন্তু রকম। ম্যাডাম ওটা তো ম্যারিজ হয় না ম্যাডাম, লিভ ইন রিলেশনশিপ তো ম্যারেজের মধ্যে পড়ে না। ম্যারেজের মধ্যে পড়ে না, কিন্তু এটা এখন নতুন হচ্ছে কি, নতুন একটা হচ্ছে আর একটা বিষয়, নতুন কালচার সৃষ্টি হয়েছে, কিন্তু এটা নতুন ম্যারেজের মধ্যে কালচার। আর হতে এটা পারে। হচ্ছে কি এখন আমাদের দেশে ওরকম আছে কিনা আমি জানি না, বাট হচ্ছে আছে ম্যাডাম, ইউরোপিয়ান বা ইন্ডিয়াতে হাইকোর্ট তো রায় ওটা দিছে। হচ্ছে অনেক বেশি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যারেজ প্যাটার্ন, কারণ এগুলো হচ্ছে কি এক এক সোসাইটিতে এক এক রকম। এটাই হলো ম্যাডাম কালচারাল ভেরিয়েবিলিটি। আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই নাকি? ম্যাডাম কালচারাল ইউনিভার্সালে রিক্রিয়েশন আর ফিনান্সিয়াল রাইটস একটা আছে, ওই দুটো মানে বললাম না। আচ্ছা, রিক্রিয়েশন। সব ন্যাচারাল রাইট। রিক্রিয়েশন বলতে বুঝতে পারো নাই? জি ম্যাডাম। রিক্রিয়েশন কি? ম্যাডাম ভুলে গেছি। বিনোদন। বিনোদন। আচ্ছা, বিনোদনের ব্যবস্থা কি শুধু তোমার সোসাইটিতে আছে? গান কি তুমি একাই শোনো? না ম্যাডাম। পার্ক কি শুধু তোমার এলাকায় আছে, আর কোথাও নাই? আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সেটাই বলছি। সব সোসাইটিতে তোমার রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, সেটাই আমি বলছি। সেজন্য বলছি এটা হলো কালচারাল ইউনিভার্সাল। আর ফিউনারেল রাইটস মানে হচ্ছে কি, ফিউনারেল এই ওয়ার্ডটা কখন ইউজ করা হয় বলো? ম্যাডাম বিদায় অনুষ্ঠান, শেষকৃত্য অনুষ্ঠান। হ্যাঁ ম্যাম কেউ মারা যাওয়ার পর ম্যাম অন্ত্যেষ্টিক্রিয়া। শেষকৃত্য অনুষ্ঠান। আচ্ছা, ফিউনারেল রাইটস হচ্ছে কি যে কেউ যদি মারা যায় তখন তার হচ্ছে কি অন্ত্যেষ্টিক্রিয়া যেটাকে বলা হয়, মানে কিভাবে তাকে হচ্ছে দাফন করা হবে বা এই প্রসিডিউরটা, এটা হচ্ছে সব সোসাইটিতে তো আছে নাকি? কেউ কাউকে এরকম মারা যাওয়ার পর মানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় না এরকম তো আর নাই, সব সোসাইটিতে এটা তো আছে নাকি? এটাকে বলা হয়েছে ফিউনারেল রাইটস। এটা সব সোসাইটিতে আছে, সব কান্ট্রিতেই আছে, ঠিক আছে। হয়তো বা ফিউনারেল রাইটস প্যাটার্নটা ভিন্ন ভিন্ন, এক এক সোসাইটিতে এক এক রকম, কিন্তু তা আছে তো সব সোসাইটিতে, সেটা বলছি। ওকে, জি এখন কি ম্যাডাম। বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা। ভেরিয়েবিলিটিতে তো আর কারো কোনো কনফিউশন নাই নাকি? না ম্যাডাম।
ওকে, এখন আসেন আরেকটা নতুন টপিকে আসি। এগুলো তো আগের পড়ায় পড়তেছিলাম, এখন নতুন টপিকে কি লেখা আছে দেখেন তো। Variabilities in culture. ও, মেয়েরা আসছে, বাহ। আমাদের মেয়েগুলা হচ্ছে তো, মেয়েদের কথা শুনতে পারলাম, অর্ধেক ক্লাস পরে। আচ্ছা, ভেরিয়েবিলিটিস ইন কালচার না? আচ্ছা, এই এখন যেগুলো পড়াবো একটু সবাই মাথায় রাখো। এগুলো হচ্ছে, তোমরা কি কখনো কোশ্চেন দেখছো, আগের সালের কোশ্চেন? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দেখো না, ঠিক আছে। আগের সালে কোশ্চেন দেখলে তোমরা একটু দেখতে পারবা যে লাস্ট কোশ্চেনে অনেক সময় কি থাকে, শর্ট নোট থাকে, ঠিক আছে? কি বলছি? শর্ট নোট Short note. শর্ট নোট থাকে, ঠিক আছে? তো শর্ট নোটে এই এখন যে বিষয়গুলো পড়াবো এই বিষয়গুলো অনেক সময় থাকে, ঠিক আছে? যে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে কালচারের, কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলা আমাদের সবারই একটু জানা দরকার আছে। এই ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলা কোথায় আসে? এক্সামে শর্ট নোটে আসে, ঠিক আছে? কি কনসেপ্ট গুলা দেখো, যে এক এক সোসাইটিতে এক এক রকম কি কালচারের, মানে কালচার এক এক রকম, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয়েছে যে ভ্যারিয়েবিলিটিস। আচ্ছা, কেমন ভিন্নতা আছে আমাদের সোসাইটিতে, এক এক সোসাইটিতে কালচারে এক এক রকম, যে এই যে কালচারের ভিন্নতা সেটা কিছু কনসেপ্টের মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, একটু দেখো তোমরা সবাই, যে দেখো লেখা আছে যে এথনোসেন্ট্রিজম। এই ওয়ার্ডটা কি কখনো শুনছো? না ম্যাডাম। না ম্যাম। আজকে ফার্স্ট। আচ্ছা, আমি তোমাদের বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই বিষয়টা তোমরা সবাই জানো, কিন্তু হচ্ছে কখনো হচ্ছে ওরকম ওয়ার্ডটাও হয়তো বা জানো না। এথনোসেন্ট্রিজম হচ্ছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যে যখন তুমি যে কোনো কান্ট্রি বা যে কোনো সোসাইটির কালচারকে ওই মানে তোমার সোসাইটির কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী জাজ করবা, ঠিক আছে? তুমি কি করবা? তোমার সোসাইটির কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি আরেকটা সোসাইটির কালচারকে কি করতেছো? জাজ করতেছো। এবং জাজ করার পর তুমি কি মনে করতেছো যে তোমার কালচারটাই বেস্ট, এবং ওই যে কালচারকে তুমি হচ্ছে জাজ করতেছো সেই কালচারকে তুমি ইনফিরিয়র মানে ছোট মনে করতেছো, আর তোমার কালচারকে তুমি কি মনে করতেছো? বড় মনে করতেছো। তোমার কালচারকে তুমি বেস্ট মনে করতেছো, যে সবচেয়ে ভালো সারা পৃথিবী বা আমাদের দেশের মধ্যে আমি যে এলাকায় থাকি বা আমার রিজিয়নের কালচারটাই বেস্ট, বা আমার দেশের কালচারটাই বেস্ট, অন্য দেশের কালচার ভালো না, বা তাদের কালচারটাকে তুমি জাজ করতেছো তোমার কালচারের উপর ডিপেন্ড করে। তুমি এই বিষয়টা কি মানে বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি এখন এক্সাম্পল দেই, ম্যাম তাহলে এটা আরো আবার বলেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে? বলবো? জি ম্যাম। জি ম্যাম। Okay, জি ম্যাম। আচ্ছা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে মানে আমাদের দেশের সাথে আরেকটা দেশের কম্পারিজন করতেছি, কিভাবে? ধরো হচ্ছে থাইল্যান্ড বা চীন বা কোরিয়া, ধরো তো ওরা খাবারে কি খায় বলো? কুকুর, Pork. কুকুর, যা পায় তাই খায়। যা যা পায় তাই খায়। কিন্তু তুমি মজা কি পায় তাই খাও? খায়। হ্যাঁ, তাদের হচ্ছে কি মানে এমন এমন ফুড তারা খায় যেগুলা হচ্ছে কি হয় আমরা চিন্তাও করতে পারি না। তারা এরকম কি খায়? তেলাপোকা ফ্রাই খায়। তুমি খাবা ককরোচ ফ্রাই? না ম্যাডাম। হ্যাঁ, সেটাই। তো তারা কিন্তু এটা খাচ্ছে, তাদের ফুড হ্যাবিট, তাদের কালচার কিন্তু এটা আছে। তারা হচ্ছে সব ধরনের সি ফুড মানে যা ইচ্ছা যা পাচ্ছে তাই খাচ্ছে। অক্টোপাস খাচ্ছে, তুমি কি অক্টোপাস খাবা নাকি? অক্টোপাস খাওয়া যায় আছে ম্যাডাম, সমস্যা নেই। জায়েজ আছে? তুমি খেয়েছো লাবিব? খাই না ম্যাডাম। না ম্যাডাম, সমুদ্রের তলদেশে যা কিছু আছে সবকিছু খাওয়া যাবে। সবকিছু খাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু খাই না, ঠিক আছে না? খাই না সাধারণত। দেখেই তো ভয় লাগে, ওটা কি খাবো কিভাবে? আচ্ছা, এখন আমি হচ্ছে মূল বিষয়টাতে আসি, যে ওরা যে এই খাবারগুলা খাচ্ছে এটা ওদের কালচার, ঠিক আছে? এখন যদি আমি বলি যে না আমার কালচার অনেক ভালো, আমরা তো এসব খাই না, আমি ওদের কালচারকে জাজ করতেছি না, ওদের কালচার ভালো না, ওদের কালচার এইসব কি খায় না খায়, ওদের এই ফুড হ্যাবিট ভালো না, তাহলে আমি ওদের কালচারটাকে জাজ করতেছি আমার কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বা আমার কালচারের সাথে কম্পারিজন করে, যে আমার কালচারে তো যেহেতু খায় না তাহলে আমার কালচারটা কি বেস্ট, সবচেয়ে ভালো, আর ওর কালচার কি খারাপ। কিন্তু এটা কিন্তু ওদের কালচারে নরমাল, ওরা কিন্তু ওর কালচারটাকে
খারাপও বলতেছে না, ছোটও করতেছে না, ওরা ওদের মতো করে খাচ্ছে। তাদের এটা হচ্ছে কি, তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম কি আমাদের। আমি মনে করতেছি কি যে ওদের মানে আমার কালচারটা ভালো, আমি তো যেহেতু খাচ্ছি না, ঠিক আছে, আমি কম্পারিজন করতেছি বা ওদের কালচারটাকে জাজ করতেছি আমার কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে। এই জন্য আমি ওদের কালচারটাকে খারাপ বলতেছি, এই কনসেপ্টটাকে, আর আমার কালচারটাকে কি করতেছি ভালো বলতেছি, যে আমি খাই না, আমি এসব খাই না, এগুলো ভালো না, ঠিক আছে, ওরা বাজে কিছু খায়, ওদের কালচার ভালো না। তখন এই কনসেপ্টটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম। মানে কি, তুমি যখন অন্যের কালচারকে ছোট করবা, তোমার কালচারের সাথে তুলনা করে, এবং তোমার কালচারটাকে বেস্ট মনে করবা বা সবচেয়ে ভালো মনে করবা, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম, ঠিক আছে। ম্যাম মানে হচ্ছে মানে নিজের দৃষ্টিকোণ থেকে অন্যের কালচারকে জাজ করা, এই বিষয়টাই। একদম এক্স্যাক্টলি। এটা কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি হয়, তোমরা খেয়াল করো, দেখবা যে মানে আমরা যে রিজিয়নেরই থাকি, আমরা কি করি, মনে করো যে আমরা ইউনিভার্সিটিতে আসছি, তখন আমরা যখন কথা বলি তখন বলি কি, না এই ময়মনসিংহ এর কালচার ভালো না, বা অন্যদের কালচার ভালো না। আমি যে রিজিয়নে থাকি, তো আমার রিজিয়নের কালচারটা বা আমার এরিয়ার কালচারটাই কি সবচেয়ে বেস্ট, আর অন্যদের কালচারটাকে আমরা ওরকম মানে ভালো মনে করি না। যদি না মনে করি, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম, ঠিক আছে। এটুকু কি বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আসেন আরেকটা বিষয় দেখেন, লেখা আছে কালচারাল রিলেটিভিজম। কালচারাল রিলেটিভিজম। ওকে, কালচার, আমরা বললাম যে আমরা যখন অন্য কালচারকে ছোট করে দেখি বা ইনফিরিয়র ভাবি বা নিজেদের কালচারকে অনেক ভালো মনে করি বা বেস্ট মনে করি, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম। কিন্তু যখন তুমি কি করবা, যে কোনো একটা সোসাইটির কালচারকে তুমি ওই সোসাইটির স্ট্যান্ডার্ড অনুযায়ী জাজ করতেছো, ওই সোসাইটির কালচারকে তুমি ভালো বলবে না, খারাপও বলবে না, তারা তাদের লাইফ লিড করতেছে, তাদেরকে তুমি তাদের কালচার অনুযায়ী জাজ করতেছো, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় কালচারাল রিলেটিভিজম, ঠিক আছে। কেমন আমি তোমাদের বলি, যে তুমি দেখলা যে থাইল্যান্ডে গিয়ে যে ওরা হচ্ছে ককরোচ ফ্রাই খাচ্ছে, মানে হচ্ছে তেলাপোকা ভাজি খাচ্ছে ওরা, ঠিক আছে। তো তুমি ওদেরকে জিজ্ঞেস করলা, তুমি তোমার কালচারের সাথে কম্পারিজনে যাবা না, তুমি তাদেরকে জিজ্ঞেস করলা যে আপনারা এটা কেন খান, তখন হয়তোবা তারা বলবে যে এটা অনেক বেশি কি প্রোটিনের সোর্স, অনেক বেশি প্রোটিন পাওয়া যায়, এজন্য তারা এটা খায়, আর এটা তাদের কালচার, ঠিক আছে। তুমি জাজ করতেছো তাদের কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাদের মানে ভালো বলতেছো না, আবার কি আমাদের কালচারের সাথে কোনো কম্পারিজনে যাচ্ছ না, ঠিক আছে। আবার তাদের কালচারটাকে তুমি খারাপও বলতেছো না, ভালো বলছো না, তারা তাদের কালচারটাকে তাদের কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী জাজ করতেছো, তখন ওই কনসেপ্টটাকে বলা হয় কালচারাল রিলেটিভিজম, ঠিক আছে। বুঝা গেছে নাকি? ম্যাডাম আরেকবার একটু বলুন, সংক্ষেপে একটু বলে দেন। আচ্ছা, আমি সোজা করে বলে দিই, যে তুমি যখন মানে যে সোসাইটিতেই যাও বা যে কান্ট্রিতে যাও, তো ওই কালচারটাকে তুমি ছোটও বলবা না বা বড়ও বলবা না, তাদের কালচারকে তুমি তাদের কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী জাজ করবা। তারা যদি খারাপ মনে করতো, তাহলে তো তারা তাদের কালচারটা ফলো করতো না, তারা তাদের কালচারটাকে কি ভালো মনে করতেছে। তো আমি আমার কালচারের সাথে কম্পারিজনে যাব না, ঠিক আছে, তাদের কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি তাদের কালচারকে জাজ করবো। মানে তারা যেটাই হচ্ছে ফলো করতেছে, সে কি ধরনের খাবার খাচ্ছে, তারা কি ধরনের ড্রেস আপ করতেছে, বা তাদের ল্যাঙ্গুয়েজ কি, সেটা তাদের কালচার, আমি তাদেরকে কালচারকে জাজ করব তাদের কালচারের স্ট্যান্ডার্ড অনুযায়ী, ওটা আমার কোনো সমস্যা নাই। যদি এরকম করে আমি জাজ করি অন্য একটা সোসাইটির কালচারকে, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় কালচারাল রিলেটিভিজম। মানে আমার তো কোনো সমস্যা নাই, সে হচ্ছে মানে আমি একটা সোসাইটিতে গেলাম, তাদের ফুড হ্যাবিট, তাদের বিহেভিয়ার আমার ভালো লাগলো না, কিন্তু আমি আমার কালচারের সাথে জাজ না করে তাদের হ্যাবিট মানে ফুড হ্যাবিট বা তাদের বিহেভিয়ারটাকে আমি নর্মাল মনে করতেছি, খারাপ মনে করতেছি না, ভালো মনে করতেছি না, তখন সেই কনসেপ্টটাকে, সেই বিষয়টাকে বলা হয়, তুমি যে এরকম করে জাজ করতেছো অন্যদের কালচারটাকে, সেই কনসেপ্টটাকে বলা হয় কালচারাল রিলেটিভিজম। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? জি ম্যাডাম। কনফিউশন যাতে না থাকে। জি ম্যাডাম। ওকে, আরেকটা বিষয় আছে, দেখেন এখন কি লেখা আছে, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন, দেখেন তো। জেনোসেন্ট্রিজম। জেনোসেন্ট্রিজম কি? নিজের কালচার কি ইনফেরিয়র ভাবা।
হুম, এরকম কি কখনো ভাবছেন নিজের কালচারকে ইনফিরিয়র? ম্যাডাম আমরা তো এটা সচরাচরই করি। একদম এক্স্যাক্টলি, কেমনে করেন সেটা বলেন এখন। ম্যাডাম আমরা ওয়েস্টার্ন কালচারে মানে বেশি প্রায়োরিটি দিই। ওকে, আচ্ছা ঠিক আছে। বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়। কি খাস? ম্যাম আলকাতরা। ম্যাম সবসময় তো বলি আমরা যে বাঙালিরা চোর, সবচেয়ে খারাপ, আচ্ছা, অন্যরা করে এইসব। হুম, একদম হ্যাঁ এক্স্যাক্টলি। আমাদের বই মেলায় হচ্ছে ইংলিশ স্পোকেন বই হচ্ছে আপনার বেস্ট সেলার হয়। হুম, ওকে, একদম। আমার তো আর কিছু বলার নাই, তোমরা তো বুঝে ফেলছো। যখন তুমি কি করতেছো মানে আগে আমরা দেখলাম অনেক বিষয় দেখছি, তো এখন দেখতেছি কি যে যখন তুমি তোমার কালচারটাকেই ছোট অন্য কালচারের চেয়ে কি করতেছো, ছোট মনে করতেছো, ইনফিরিয়র মনে করতেছো। আর এটা মনে হয়, আমি জানি না অন্য অন্য সোসাইটির মানুষের মধ্যে এটা আছে কিনা, অন্য কান্ট্রির মানুষ, কিন্তু আমাদের মধ্যে এটা খুবই বেশি, মানে বাংলাদেশিদের মধ্যে আমি মনে করি যতটা সম্ভব, যে আমরা যদি রিক্রিয়েশনের বিষয়টা বলি, আমরা বাংলা গান বা বাংলা কিছু বেশি পছন্দ করি না, বা আমরা বাংলা ভাষায় কথা বলতে অনেক সময় কি সব কথা যদি বাংলায় বলি তাহলে আবার খ্যাত মনে করবে, মাঝখানে কি ঢুকাইতে হবে, ইংলিশে কথা বলতে হবে, ঠিক আছে না, এরকম একটা বিষয় চলে আসে। বা আমি কোনো শপিং করতে যাচ্ছি, আমরা সবসময় মাথায় থাকে কি বাংলাদেশে কিছু কিনবো না, চেষ্টা করবো কি কেনার জন্য, সবকিছুই যাতে কি হয় অন্য দেশে হয় নাকি। এটাই হলো কি এটাই হচ্ছে এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে জেনোসেন্ট্রিজম, মানে যখন তুমি তোমার কালচারটাকে কি করে দেখতেছো, ছোট করে দেখতেছো অন্য সোসাইটির কালচারের থেকে, তখন সেই কনসেপ্টটাকে বলা হয় জেনোসেন্ট্রিজম। আর এটা তো আর বোঝানোর কিছু নাই, এটুকু বুঝতে পারছো? জি ম্যাডাম। ওকে ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আচ্ছা, তারপরে তাহলে পরের কনসেপ্টটা একটু দেখো কি আছে। টেম্পোরোসেন্ট্রিজম। টেম্পোরো মানে এখানে হচ্ছে সময়ের সাথে একটা বিষয় বলা হয়েছে। যে আমি তোমাদের একটু বলে দেই যে এটা হচ্ছে কি যে যদি কেউ তার নিজের টাইমটাকে, মানে একটা মানুষ, তোমরাই ধরো যে তোমরা যে টাইমে আছো এখন বর্তমানে, বা আমি যে টাইমে আছি, এই টাইমটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা বেস্ট মনে করে, মানে ফিউচার টাইম বা পাস্ট টাইমের চেয়ে, মানে কি আমরা যে জেনারেশনে আছি, আমাদের জেনারেশন তো অবশ্যই তোমাদের চেয়ে সিনিয়র জেনারেশন, তো আমরা সবসময় মনে করি যে আমি যে জেনারেশনে আছি সেই জেনারেশনটা কি সবচেয়ে বেস্ট, তার আগের যে, আমি সবসময় কম্পারিজনে কিভাবে বলবো যে না আমাদের আগে যারা ছিল তাদের চেয়ে আমরা বেস্ট, আবার আমাদের ফিউচারে যারা আসবে তাদের চেয়ে আমরা বেস্ট, এটা আমরা সবারই মাথায় কিন্তু থাকে, সবাই কিন্তু এটা মাথায় রাখে যে আমাদের ব্যাচটা, আমরা সবাই যে ব্যাচেই থাকি দেখবা যে সবসময় বলে যে আমাদের ব্যাচটা, যে আমরা যে টাইমে আছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো টাইম, বা এই ব্যাচটা এই সময়টাই সবচেয়ে ভালো, ঠিক আছে। এই বিশ্বাসটাকে বলা হয় হচ্ছে টেম্পোরোসেন্ট্রিজম, মানে যখন একজন মানুষ তার টাইমটাকে, সে যে টাইমে আছে বা প্রেজেন্ট টাইমে আছে সেই টাইমটাকে সবচেয়ে বেশি ভ্যালু দেয় বা বেশি ইম্পর্টেন্ট মনে করে অন্য আগের ফিউচার টাইম বা যারা পাস্টে থাকে বা কাটছে, তখন সেই কনফিউজম। বুঝা গেল কিছু? জি ম্যাডাম। আচ্ছা ম্যাম, এটা এই সময়ের কনসেপ্ট মধ্যে, হ্যাঁ, ম্যাম এই কনসেপ্টটার উল্টাটা কি হবে? এটার উল্টা আমি জানি না, এটা কি হবে আমি বলতে পারবো না। অ্যান্টি টেম্পোরোসেন্ট্রিজম। এন্টি টেম্পোরোসেন্ট্রিজম, ওরে বাপরে, সে অবস্থা, ভালো বের করছে আমার স্টুডেন্টদের, এত ব্রিলিয়েন্ট, গুড। এই যে কেউ একজন বলছে দেখো তো এটা এরকম হয় কিনা, এন্টি টেম্পোরোসেন্ট্রিজম, যে মনে করবে তার টাইমটা সবচেয়ে খারাপ, তার পাস্ট বা ফিউচার টাইমটা সবচেয়ে ভালো, সে মনে হয় হবে, তাহলে হয়তো বা হবে এন্টি টেম্পোরোসেন্ট্রিজম। আমি জানি না, কেউ একজন বলছে, আমি এটা বলে দিলাম, কিন্তু এটা আমি জানি যে এটা ঠিক আছে। আর এটা হচ্ছে আমি বই পাইনি, আমিও খুঁজছি যে এটার উল্টাটা কি হবে, কিন্তু বই ছিল না, ঠিক আছে। ওকে, তারপরে আসেন তো আপনারা নাকি? জি ম্যাডাম। ওকে, ম্যাডাম আজকে আপনি পড়ান? হ্যাঁ, আজকে আর পড়বেন না? না না, পড়ান। আচ্ছা, আজকে না পড়লে তো কোনোদিনই শেষ হবে না, রোজার আগে শেষ করতে হবে না? আচ্ছা, কি বলে গল্প করলে ক্লাস হচ্ছে বেশি লেংদি হয়ে যায়, কি আর করবো, তাহলে এখন থেকে আর গল্প করবো না, ঠিক আছে, না শুধু ম্যাডাম পড়াবো। করেন।
হ্যাঁ না ম্যাডাম, গল্প পরে করবেন, পড়াইলে তারপরে গল্প। আচ্ছা ঠিক আছে, না দুইটাই হবে, শুধু ম্যাম ক্লাস আমি করান যতক্ষণ ফোনে চার্জ আছে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে আমি আমার বিষয়টা আমি বলি যে শুধু ক্লাস এটা কিন্তু আমার দায়িত্ব না, শুধু তোমাদের আমি ক্লাসে আসবো, শুধু ক্লাসে লেকচার দিয়ে যাব, এটা কিন্তু আমার দায়িত্ব না। আমার অবশ্যই দায়িত্ব তোমাদেরকে মোটিভেট করা, আমি যা জানি তোমাদেরকে একটু হলেও যাতে কিছু জানাইতে পারি বা তুমি কিছু শিখতে পারো। কারণ ইউনিভার্সিটিতে আসছো শুধু স্লাইড পড়বা, বইয়ের পড়া পড়বা এরকম না, তোমার যাতে কিছু আউট নলেজও থাকে। তুমি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই দিকে সবসময় তোমার মাথায় রাখতে হবে যে না আমি আমি কিছু জানি, পড়ার বাইরেও এই বইয়ের বাইরেও জানি আমি কিছু বলতে পারি, সেটা হলো তোমার সবসময় মাথায় রাখতে হবে। এই জন্য আমার চেষ্টা থাকে যে আমি একটু কথা বললে যদি তারা একটু মানে ভালো বুঝতে পারে বা আমার স্টুডেন্ট গুলো একটু জানে বা তাদের জানার আগ্রহ হয় বা তাদের কোনো কাজে লাগে, এই জন্য আমি কথা বলি। ঠিক আছে, ওকে। এই ম্যাম জন্য আমি একজন এটা তো বলবো ক্লাস করতে করতে রিক্রিয়েশনের বাংলাই ভুলে গেছে, এত ক্লাস করছে শুধু। আচ্ছা কি আর করবা, এখন হচ্ছে আমাদের আমাদের ভার্সিটিতে এটা হয় যে আমাদের সেমিস্টার হচ্ছে 6 মাসের হয়, 6 মাসের সেমিস্টারে কিন্তু 6 মাসে ক্লাস হয় না, 4 মাসে ক্লাস বা 3 মাস এরকম ক্লাস হয়। তো ওই টাইমটাতে এত বড় একটা সিলেবাস শেষ করতে হয়, তো আর পড়া সিলেবাসে অনেক বেশি চ্যাপ্টার থাকে, অনেক পড়া থাকে, তো ক্লাসে বেশি স্যারদের কষ্ট, এটা স্যাররাও হয়তো বা চায় না ওরকম করে ম্যাম আমাদেরই পড়া কমাই বেশি দিলেই তো পারে। পড়াইতে হয়। হ্যাঁ ম্যাম পড়াটা কমাই দিলেই তো পারে। আচ্ছা, তোমরা মনে হয় এটা জানো কিনা, তোমাদের তোমাদের মনে হয় নতুন সিলেবাস, তোমাদের আগে যারা ছিল ওদের আরো বেশি পড়তে হতো, ঠিক আছে, আরো অনেক বেশি ক্রেডিট ছিল, ঠিক আছে, ক্রেডিট যত বেশি থাকবে, আমি তো বলছি না লাস্ট ক্লাসে যত বেশি ক্রেডিট তত বেশি পড়াশোনা, ঠিক আছে, আরো বেশি ছিল। তারপরে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে আমাদের ভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি ক্রেডিট পড়ে, অনেক বেশি পড়া পড়তে হয়। তো পরে এটা হচ্ছে আমরা সবাই মিলে বসে তারপরে এটা একাডেমিক কাউন্সিল থেকে পাস হয়েছে, অনেক অনেক ক্রেডিটই কমানো হয়েছে, অনেক যেগুলো হচ্ছে ওভারলিপিং আছে, একটা সাবজেক্টে পড়ানো হয় আবার অন্য সাবজেক্টে পড়ানো হয়, বা যেটা বেশি খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, ওগুলো অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তবু যেটুকু না পড়লেই নয় সেইটুকু তো তোমাদের পড়তে হবে, ঠিক আছে, এটা হলো কথা। অনেক কিছু কমানো হয়েছে, তোমাদের সিনিয়র যারা তাদের আরো বেশি পড়তে হয়েছে, তোমাদের থেকে ওগুলা হচ্ছে অনেক কিছুই অনেক ক্রেডিটই কমানো হয়েছে, কারণ অনেক বেশি পড়তে হয় স্টুডেন্টদেরকে, এটা তো আমরাও বুঝি। তো এই জন্য কমাইছে, তারপরেও যেগুলো না না পড়লে না সেগুলো তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন কি লেখা আছে, কি লেখা আছে? সাবকালচার। আচ্ছা সাবকালচার কি, একটু পড়েন তো, সাবকালচার কি হতে পারে? আইডিয়া নাই। এটা মেইন কালচারের কিছু মানে মানে ছোট ছোট কালচার এরকম আর কি, যেমন হচ্ছে বাংলাদেশের কালচারটাকে যদি আমরা মেইন কালচার ধরি তাহলে নোয়াখালীর কালচার, কুমিল্লার কালচার, ঢাকার কালচার, এগুলাকে যদি আলাদা ভাবে দেখি এটা হবে সাব কালচার, একদম এরকম কিছু। এক্স্যাক্টলি। আচ্ছা আমার তো তাহলে আর কিছু বলার থাকলো না, তোমরাই বলে দিছো, কে বললো? মুরসালিন। মোরসালিন, থ্যাংক ইউ। এটাই হলো সাবকালচারের মূল কনসেপ্ট, ঠিক আছে। যদি আমি আমাদের দেশের কালচারটাকে ডমিনেন্ট কালচার ধরি, ডমিনেন্ট কালচার মানে হচ্ছে কি যে একটা দেশের বেশিরভাগ মানুষ, মেজরিটি অফ পপুলেশন যে কালচারটা ফলো করে সেই কালচারটাকে বলা হয় ডমিনেন্ট কালচার। তো আমাদের দেশের কালচারটাকে আমরা ডমিনেন্ট কালচার ধরলাম। তো ডমিনেন্ট কালচারের মধ্যেও কি হয়, আমাদের দেশের বিভিন্ন রিজিয়ন আছে, ধরো কয়টা ডিভিশন আছে, 8টা ডিভিশন আছে। তো এই প্রতিটা ডিভিশনেরই কিন্তু আলাদা নিজস্ব কিছু কালচার থাকে। তো এই প্রত্যেকটা তাদের কিছু কি মানে ল্যাঙ্গুয়েজ বলো, সবাই কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলে না, তাদের মধ্যে কিছু আঞ্চলিকতা আসে, তাদের নিজস্ব কালচার থাকে, তাদের কালচারাল অ্যাক্টিভিটিসও দেখবা একটু আলাদা। আবার কি তারা যে কালচারাল প্র্যাকটিস গুলা করে থাকে সেখানেও কিছু ভিন্নতা আছে, তাদের বিহেভিয়ার একটু ভিন্নতা আছে, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে কি, তো এই যে রিজিয়নে যে আমি ভাগ করলাম আমাদের দেশটাকে কয়েকটা রিজিয়নে, তো প্রত্যেকটা রিজিয়নের কালচারটাকে আলাদাভাবে তখন কি বলা হবে, সাব কালচার, ঠিক আছে। আবার ধরো যে এই যে আমাদের দেশে অনেক বেশি কি আছে, এথনিক গ্রুপ আছে, মানে হচ্ছে এই যে কি বলে ওটা, আদিবাসী যারা আছে তাদের কিন্তু তারাও কিন্তু কি সাব কালচারের মধ্যে পড়ে, তাদের কালচারটাও কি সাব কালচার। কারণ হয়তো গারোরা এক ধরনের কালচার ফলো করে বা সাঁওতালরা এক ধরনের কালচার ফলো করে, তারা কিন্তু আমাদের দেশের মধ্যে আছে, কিন্তু তাদের দেখবা তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের রিলিজিয়ন আলাদা, তাদের কালচারাল প্র্যাকটিস গুলো আলাদা। তো
তো এই তাদের কালচার গুলাকে বলা হয় সাব কালচার, ঠিক আছে। ডমিনেন্ট কালচার থাকা সত্ত্বেও একটা সোসাইটিতে, তাই ওই সোসাইটির ভিতরে যদি আলাদা আলাদা রিজিয়নে কিছু মানুষ আলাদা হচ্ছে কালচার ফলো করে, তো তখন সেটাকে বলা হয় সাব কালচার, ঠিক আছে। এটুকু বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, তাহলে কি পরেরটাতে যাই? দেখেন এখন তাড়াতাড়ি পড়াবো, দেখো কি লেখা আছে। কাউন্টার কালচার এটা কি? ম্যাডাম সাবকালচার গুলো একটা একটার বিরোধী মানে বিপক্ষে অবস্থান করলে ওটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা না সাবকালচার গুলো না, আমি তোমাদের একটু বলি, চেষ্টা করছো, ঠিক আছে। কাউন্টার মানে তো বিপরীত, বিপরীত কালচার মানে এগেইনস্ট, কারো এগেইনস্টে যদি কাউন্টার মানে কি, কারো এগেইনস্টে তুমি যদি বিপরীতে কিছু বলো তখন সেটাকে বলা হয় কাউন্টার, ঠিক আছে। আচ্ছা কিভাবে হয়, যে ডমিনেন্ট কালচার, যে কালচারটা সবাই মানে মোটামুটি সবাই একটা দেশে বা একটা সোসাইটিতে ফলো করে, তার মানে বিপরীতে কোনো সাব কালচার যদি এই ডমিনেন্ট কালচারের বিপরীতে ক্রিয়েট হয়, তখন সেই কালচারটাকে বলা হয় কি কাউন্টার কালচার। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। মনে করো যে এই যে আমাদের হচ্ছে কিছু কি আছে, জঙ্গি গোষ্ঠী আছে, আছে না? আছে? জি ম্যাডাম, চট্টগ্রামে আছে। হ্যাঁ, তারা কি করে থাকে বলো? ম্যাডাম তারা আলাদাভাবে দেশ ব্যবহার করতে যায়। করে বিভিন্ন ধ্বংসযোগ্যতা হয়, ধর্মকে কি? ব্যবহার করে অকাজ প্রকাশ করে এই। আর তাদের মূল উদ্দেশ্য কি সেটা বলো, তারা কি চায় আসলে? ধ্বংসযোগ্য তো আমরা দেখি, আসলে মেনলি তারা কি চায় বলো? ব্যবসা। তারা তাদের ওদের মতধারাকে পক্ষে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। ওরা কিন্তু শান্তি চায় ম্যাডাম। কি চায়? জঙ্গিরা শান্তি? বলে আমরা শান্তি চাই, মানে ওদের মতো যদি আপনি মানে ভাবেন। তারা ওদের মতো ওয়ার্ক লিড করতে চায় আর কি। আচ্ছা আসলে ম্যাডাম কিন্তু চট্টগ্রামে মুক্তি বাহিনী আছে ম্যাডাম, তারা চায় যে চট্টগ্রামকে তারা আলাদাভাবে দেশ করবে, ওখানে যেন বাঙালিরা না ঢোকে, ওরা নিজেদের মধ্যে নিজেরা একটা ইয়া করবে। ওরা চাচ্ছে যে নিজের কালচারকে বা নিজের সংস্কৃতির মধ্যে যেন ইয়া না হয়, মানে বাঙালিরা যেন আগ্রাসনটা না হয়, এই জন্য তারা মাঝে মাঝে জঙ্গির মতোই অনেকটা অস্ত্র নিয়ে ইয়া করে। আচ্ছা ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে কি, এটাই হচ্ছে কি কাউন্টার কালচার। যখন একটা নির্দিষ্ট পার্টিকুলার কিছু একটা গ্রুপ তখন মেইন ডমিনেন্ট কালচারের বিরুদ্ধে গিয়ে তারা যদি কিছু করে থাকে, তাদের কালচারটা মানে সারা ফুল সোসাইটিতে সেটা এস্টাবলিশ করতে চায়, তখন তাদের কালচারটাকে কি বলা হয়? কাউন্টার কালচার। কিরকম, যে এই যে বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠী আছে, ওদের মেইন উদ্দেশ্যই কিন্তু তারা চায় কি, যে ইসলামিক শাসনে কি হবে, দেশ চলবে, ঠিক আছে, সম্পূর্ণ ইসলামিক শাসনে দেশ চলবে, তারা এটা চায়। কিন্তু আমাদের যেভাবে দেশ চলতেছে সেটা তারা পছন্দ করে না, এই জন্যই কিন্তু তারা সব সময় এই কি বলে মারামারি কাটাকাটি, যা এই বোমা হামলা করতেছে, কি যা ইচ্ছা তাই করতেছে, মানুষ মেরে হলেও তারা হচ্ছে দেশটাকে হচ্ছে তাদের ইয়েতে আনতে চায়, কন্ট্রোলে আনতে চায়। আবার আসলে ম্যাম আসলে জঙ্গিরা ইসলাম সম্পর্কে খুব কম জানেন, মানে এমন আছে জানেই না, না হলে এরকম কাজ করতো না। আর কম ম্যাডাম জানে জঙ্গিদের কোনো ধর্ম নাই, জঙ্গির কোনো ধর্ম নাই ম্যাডাম। কিন্তু ওরা ধর্মকে জঙ্গিবাদী, কিন্তু ইউজ ওরা করে। ধর্মকে ব্যবহার করে, ওরা জাস্ট খালি ম্যাডাম অল্প একটু ইউজ করে মানুষকে বুঝায়। আরেকটা কথা বলি আমি তোমাদেরকে, তোমরা খেয়াল করো যারা জঙ্গিদের মেম্বার হয় তারা দেখবা যে আগে কখনো এরকম ধর্ম সম্পর্কে জানতো না, ঠিক আছে, ইসলাম সম্পর্কে এরকম জানে না, কিন্তু হুট করে তার মনে হয় যে না আল্লাহ আমি তো কোনোদিনই কিছু করি নাই, কোনো ভালো কাজ করি নাই, তখন হচ্ছে তারা এই জঙ্গি গোষ্ঠীতে দেখে যে তারা অনেক মানে বলে যে তুমি যদি এই কাজটা করো, তুমি এই আন্দোলনে যাও, এই কাজটা তোমার জীবন দিয়ে দাও, তাহলে তুমি আগে যে কিছুই করো না তবুও তুমি কি করবা, বেঁচতে যাবা, বা তোমার সব পাপ মুক্ত হয়ে যাব। এভাবে কিন্তু জঙ্গিরা হচ্ছে কি হয়, মেম্বার কালেক্ট করে, এদের অনেক মানি ইনভেস্ট করে তো কালেক্ট করে। হ্যাঁ, মানি ইনভেস্ট অনেক, বলে যে তোমার ফুল ফ্যামিলি সাপোর্ট তারা দিবে, তারা এটাও বলে থাকে, ঠিক আছে। এটাই এই তাদের কালচারটাই হচ্ছে কি মেনলি কাউন্টার কালচার, যেটা আমাদের ডমিনেন্ট কালচারের বিরুদ্ধে, ঠিক আছে। আরেকটা বিষয় অনেক সময় তোমরা খেয়াল করছো কিনা, যেটা কয়েকদিন আগে হচ্ছে ইয়েতে হয়েছে, কি বলে ওটা কোন দেশ, মায়ানমার, ঠিক আছে, ডমিনেন্ট যে কালচার ছিল সরকার ব্যবস্থা সেটা চেঞ্জ হয়ে এখন কিন্তু মায়ানমারে কি চলে আসছে, আর্মি শাসন।
আর্মি সামরিক শাসন চলে আসছে। এটা কিন্তু আমাদের দেশেও একবার চেষ্টা করা হয়েছে মনে হয়, নাকি? হয়েছে তো ম্যাডাম, একবার না ম্যাডাম, অনেকবারই চেষ্টা করা হয়েছে। অনেকবার চেষ্টা করতো। এই তাদের কালচারটাও কিন্তু কি কালচার, কাউন্টার কালচার, মানে যে ডমিনেন্ট কালচারটা আছে তার বিরুদ্ধে গিয়ে তারা কি করে থাকে, নতুন কালচার, তাদের কালচারটা মানে এস্টাবলিশ করতে চায়, তখন তাদের কালচারটাকে বলা হয় কাউন্টার কালচার। ঠিক আছে? ম্যাডাম বুঝতে পারছেন? ম্যাডাম বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল ম্যাডাম, তখন তো ম্যাডাম আন্দোলন করার মাধ্যমে ভাষা বা সংস্কৃতি রক্ষা করছে, তখন কি বাঙালি যে আন্দোলন বুঝতে সেটা কি কাউন্টার কালচারের মাধ্যমে হবে না? আরেকবার বলো, বুঝিনি। ম্যাডাম পাকিস্তান আমলে ম্যাডাম বাঙালিরা বা বাংলাদেশ অঞ্চলে আমরা যে ভাষা বা নিজের সংস্কৃতি, এটা কি কাউন্টার আন্দোলন করেছিলাম, এটা কি কাউন্টার কালচার হবে না, যে পাকিস্তানি আগ্রাসন থেকে নিজেদেরকে আলাদা করার জন্য? অবশ্যই। তো কিন্তু ওটা তো হচ্ছে পাকিস্তানে, তুমি এটা কাউন্টার কালচার কিভাবে বলো? ওটা তো হচ্ছে কি হয়েছে কাউন্টার কালচার। হ্যাঁ, তখন তো আমাদের দুইটা আলাদা ছিল নিজেদের অধিকারের জন্য, তখন তো ম্যাম ওটা কাউন্টার কালচার হচ্ছে না। আমি তোমাদের বলি, ওটা তো আমরাই তো ডমিনেন্ট ছিলাম, তাই না? পাকিস্তানিরা যেটা করছে ওটা তো ওদের কাউন্টার কালচার ছিল। তুমি এটা বলো যে পাকিস্তানিরা এসে আমাদের দেশে ওদের মতো করে ওদের ভাষা ইউজ করতে হবে, বা ওদের হচ্ছে সবকিছু ওদের কালচারটা আমাদের ফলো করতে হবে, তাহলে কি? পাকিস্তানিদের কালচারটাই ছিল কাউন্টার কালচার, আমাদের তো ডমিনেন্ট কালচার ছিল, কারণ আমরা সবাই কি একই রকম কালচার ফলো করতাম, আমাদের ভাষা এক ছিল, আমাদের বিশ্বাস এক ছিল, ধর্ম এক ছিল, সবই এক ছিল। কিন্তু পাকিস্তানিরা কি চাইছিল যে তাদের ভাষাটা আমি ইউজ করি, তারা যে আমাদের দেশে আক্রমণ করছে, তারা কি করছে, তাদের কালচারটা হচ্ছে কাউন্টার কালচার। বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি, এটা একটু ম্যাম আমাদের দেশে এখন যে হচ্ছে ভাবধারার গণতন্ত্র, এই গণতন্ত্রের বিরুদ্ধে যে হচ্ছে এই ভোটাধিকার হরণ টরণ, এটাও তো ম্যাডাম তাহলে কাউন্টার কালচারই হবে। ম্যাডাম এইসব বিষয় না কথা বলাই ভালো, আমরা অন্যদিক চলে যাচ্ছি আমরা ম্যাডাম। আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি, আমরা অন্য অনেক কথা বলবো। ঠিক আছে? জি হ্যাঁ। ম্যাম আচ্ছা, counter একটা culture কোশ্চেন কি? ছিল ম্যাম, অনেকক্ষণ ক্লাস হ্যাঁ, বলো। করছি, মাথা ব্যথা করতেছে। ম্যাম আচ্ছা, বলো। ম্যাম স্টার জলসা আর জি বাংলা সিরিয়াল এটা কোন কালচারে পড়ে? আল্লাহ, এটা কোন কালচার বলতে পারে তোমরা বলো? ম্যাডাম, সবচেয়ে জুটমেট খারাপ কালচার। কালচার হলো স্টার বাংলার, জি বাংলার সিরিয়াল গুলা, মানুষের সংসারে কুটবুদ্ধি লাগায় এইসব জি বাংলার সিরিয়াল ম্যাডাম। হ্যাঁ, এটা তো তাহলে হচ্ছে কাউন্টার কালচারই ম্যাডাম, বলে, তাই না? জি ম্যাডাম, আমাদের কাউন্টার ম্যাডাম কালচার। এটা ম্যাডাম সমসাময়িক বিষয় দেখে জিজ্ঞেস ইয়েস করলাম। ম্যাডাম, কাউন্টার কালচার। এটা কাউন্টার কালচার, এবং এটা সবচেয়ে কি বেশি চলতেছে এখন, কারণ আমাদের ডমিনেন্ট কালচারটাই ম্যাডাম নষ্ট করে দিতেছে। জি ম্যাম। ম্যাডাম আজকে ক্লাস না করি ম্যাম, অনেকক্ষণ ক্লাস করছি, 3 ঘন্টা একটা না, মাথা ব্যথা করতেছে, আচ্ছা, ফোনেও চার্জ নেই। ম্যাম আজকে এখানেই থাক ম্যাম। ম্যাম আজকে এখানে থাক। আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা, আমি কি জোর করে ক্লাস নিব? না আমার ম্যাম, কোনো ইচ্ছা নেই। না ম্যাম। তোমাদের ক্লাস ভালো না, তোমাদের যতক্ষণ ভালো লাগবে আমি ততক্ষণ ক্লাস নিব, আমি তার চেয়ে একটু বেশি টাইমও ক্লাস নিব না, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? তুমি 3 ম্যাডাম, ঘন্টা আপনার ক্লাস অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে কষ্ট দিয়ে তোমাদের কষ্ট হবে এরকম আমি কখনোই করবো না। ঠিক আছে? তোমরা ফার্স্ট থেকে ক্লাস করতেছো, খারাপ লাগতে পারে, তো অবশ্যই আমি ক্লাস শেষ করে দেবো, সেটা বললেই হয়, ভালো করে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি যতটুকু পড়িয়েছি ততটুকুই, নেক্সট ক্লাসে আমি আবার হচ্ছে কন্টিনিউ করবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কোনো সমস্যা নাই। কালচার চ্যাপ্টারটা শেষ হলো না, একটু বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা ওইটুকু শেষ করে দিয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে। ওকে ম্যাম। আচ্ছা, আমি যতটুকু পড়িয়েছি এইটুকুতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, নাকি? আর যদি সমস্যা হয় তোমরা নেক্সট ক্লাসে বলবা। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কি মেইল আইডি আমাকে দিয়েছো? আমি হচ্ছে তোমাদের এই স্লাইডটা কি দিয়েছি? আমার মনে পড়তেছে না। না ম্যাম, স্লাইডটা দেননি। আমি মেইল করে দিব আমার প্রয়োজন। আচ্ছা, তোমরা কেউ আমাকে হচ্ছে মেইল করো, আমি তোমাদের হচ্ছে এই স্লাইডটা দিয়ে দিব আজকে, তাহলে তোমরা একটু দেখতে পারবা যে কি কি আছে পড়াগুলা, একটু দেখলে তোমাদের হচ্ছে পরে যদি কোনো প্রবলেম থাকে বা কনফিউশন থাকে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা। ঠিক আছে? আচ্ছা ম্যাম, পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, তারপর আমি ক্লাস শেষ করতেছি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। শেষ হলে আমাকে একটু বলো যে ক্লাস তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আর সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন হচ্ছে আর কোনো সলিউশন নাই বাসায় থাকা ছাড়া। এখন বাসায় থাকো, যতটা সেফ থাকা যায়। আচ্ছা, শেষ হয়েছে নাকি দিচ্ছ এখনো? শেষ হলে একটু আমাকে বলো যে ক্লাস মানে অ্যাটেন্ডেন্স দেওয়াটা শেষ হয়েছে। আর বাকি থাকলে দিয়ে দাও তাড়াতাড়ি। আর সবাই একটু সেকশন উল্লেখ করে দিবা। সৌরভ বিশ্বাস সেকশন উল্লেখ করে দাও নাই। সৌরভ, আচ্ছা সবার কি দেওয়া শেষ হয়েছে? কেউ কথা বলতেছে না যে? ম্যাম এখন অনেকে আলভিন, দিতেছে। সবার কি দেওয়া শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে। ম্যাম আপনি আর 1 মিনিট টাইম দেন ম্যাম, তারপর আপনি ক্লাস শেষ করে দেন। এভাবে তো ম্যাম আচ্ছা ঠিক করলে আর আছে, কি হবে না। সবাই একটু তাড়াতাড়ি দিয়ে ফেলো। মনে হয় শেষ মোটামুটি। শেষ হয়েছে ম্যাম। ওকে, আচ্ছা আমি ক্লাস শেষ করতেছি, যদি হচ্ছে কারো বাকি থাকে তাড়াতাড়ি দিয়ে ফেলো। আচ্ছা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে।